আর এবার যে খবরের দিকে নজর রাখবো, বর্ধমান থেকে গ্রেফতার পাক জঙ্গি। আপনাদের জানিয়ে রাখি, বর্ধমান থেকে গ্রেফতার পাক জঙ্গি, স্পেশাল টাস্ক ফোর্সের জালে সাজ্জাদ ভাট গোষ্ঠীর জঙ্গি। বেঙ্গল এসটিএফ এর বড় সাফল্য। কথা বলবো প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। সোমরাজ, এই যে 5 জনকে গ্রেফতার করা হলো, 5 জঙ্গি, এরা কারা, কি কাজ ছিল এদের এই বর্ধমানে? দেখো, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে সাজ্জাদ ভাট গোষ্ঠীর সঙ্গে যুক্ত থাকা এক জঙ্গি, তাকে ইতিমধ্যে আটক করা হয়েছে বেঙ্গল এসটিএফ এর তরফে। গতকাল রাতেই বর্ধমান থেকে তাকে আটক করা হয়েছে। তার নাম জানা যাচ্ছে হামিম আহমেদ, এবং ইতিমধ্যেই তাকে বেঙ্গল এসটিএফ বর্ধমানে একটি সুরক্ষিত জায়গায় রেখেছে। কিছুক্ষণের মধ্যেই তাকে কলকাতার উদ্দেশ্যে নিয়ে আসা হবে, নিয়ে এসে তাকে জেরা করা হবে। মূলত তার বিরুদ্ধে একাধিক এ রাজ্যে নাশকতা এবং ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ এসেছে, এবং সেই কারণেই এই জঙ্গিকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। বেঙ্গল এসটিএফ এর তরফে গ্রেপ্তার করা হয়েছে, তাকে কলকাতার উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই বর্ধমান থেকে বেঙ্গল এসটিএফ এর বিশেষ দল তাকে কলকাতার উদ্দেশ্যে নিয়ে আসছে। কলকাতায় নিয়ে এসে তাকে জেরা করা হবে, এবং সেক্ষেত্রে কেন্দ্রীয় কয়েকটি তদন্তকারী সংস্থাও তাকে জেরা করবে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। গতকাল রাতেই তাকে বর্ধমান থেকে গ্রেপ্তার করা হয়েছে। বর্ধমানের একটি হাউজিং থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে, তেমনটাই সূত্র মারফত খবর। ইতিমধ্যেই রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকদের কাছে এই খবর এসে পৌঁছেছে, বেঙ্গল এসটিএফ এর তরফে জানানো হয়েছে। এবং যেটা জানা যাচ্ছে সূত্র মারফত, কিছুক্ষণের মধ্যেই তাকে কলকাতার উদ্দেশ্যে রওনা করা হবে, তাকে কলকাতায় নিয়ে আসা হবে। কলকাতায় নিয়ে এসে একটি সুরক্ষিত জায়গায় তাকে জেরা করা হবে। মূলত বেশ কিছু লিঙ্ক ইতিমধ্যে পেয়েছে বেঙ্গল এসটিএফ ও রাজ্য পুলিশের তরফে। এই যে সাজ্জাদ ভাট গোষ্ঠীর জঙ্গি, এই সাজ্জাদ ভাট মূলত তো জৈশ-ই মোহাম্মদের একজন সক্রিয় সদস্য এবং কমান্ডার ছিল। আমি যদি খুব ভুল না করি, তাহলে 2019 সালের 14 ফেব্রুয়ারি পুলওয়ামা হামলায় একে ব্যবহার করা হয়েছিল। এই সাজ্জাদ ভাট গোষ্ঠীতে এই হামিম মন্ডল, তার কি যোগ, কেনই বা সে বর্ধমানে, এখনো পর্যন্ত কিছু জানা যাচ্ছে? দেখো, সেটাই মূলত জানতেই বেঙ্গল এসটিএফ এর তরফে ইতিমধ্যেই জেরা করা শুরু করা হয়েছে, তাকে একটি সুরক্ষিত জায়গায় রেখে, এবং বর্ধমান থেকে তাকে কলকাতার উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছে। কারণ এটাই জানার চেষ্টা করছে যে তিনি কেন বর্ধমানে রয়েছেন, মূলত সেটাই জানার চেষ্টা করা হচ্ছে, এবং তিনি কিভাবে বর্ধমানে এলেন, এটাই মূলত বেঙ্গল এসটিএফ এর তদন্তকারী টিম তারা জানার চেষ্টা করছে তাকে জেরা করে। এবং যেহেতু দেখো, সাজ্জাদ ভাট গোষ্ঠীর সঙ্গে তার যোগাযোগ পাওয়া গিয়েছে, ফলত গোটা বিষয় নিয়েই এখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিরও সাহায্য নেবে বেঙ্গল এসটিএফ, এমনটাই সূত্র মারফত খবর। এবং যেমনটা তোমাকে জানাচ্ছিলাম যে প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে যে তাকে কলকাতার উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছে, এবং কলকাতায় নিয়ে এসে তাকে একটি সুরক্ষিত জায়গায় রাখা হবে, যেখানে মূলত বেঙ্গল এসটিএফ এর পাশাপাশি কলকাতার যারা বিভিন্ন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা রয়েছেন, তারাও তাকে জেরা করতে চাইছে যে কেন তিনি এ রাজ্যের বর্ধমানে এবং কিভাবে তিনি এলেন বর্ধমানে। গোটা বিষয়টি জানতে চেয়ে তাকে জেরা করা হবে। আসলে যেহেতু জায়গাটা বর্ধমান, যেহেতু সেখান থেকে এই হামিম মন্ডলকে পাওয়া গিয়েছে, এসটিএফ এর সাফল্য। দেখো, বর্ধমান মানে আমাদের খাগড়াগড়ের স্মৃতিটা বারবার মনে পড়ে যায়। 2014 সালের 2রা অক্টোবর কেউই ভুলে যায়নি। সেখানে বর্ধমানে আবার এক পাক জঙ্গি গ্রেফতার। কোনোভাবে কি নাশকতার পরিকল্পনা ছিল তাদের? দেখো, সেটাই মূলত জানতে চাইছে বেঙ্গল এসটিএফ, কারণ যাকে ধরা হয়েছে তার সাথে কিন্তু সাজ্জাদ এই গোষ্ঠীর কিন্তু ভালো মতো যোগাযোগের সন্ধান পেয়েছে বেঙ্গল এসটিএফ এর তদন্তকারী আধিকারিকরা, এবং সেই কারণেই তিনি যে এ রাজ্যে রয়েছেন এবং বর্ধমানে যে ঘাঁটি গেড়ে রয়েছেন, সেটা বেঙ্গল এসটিএফ এর কাছে কিছুদিন আগে থেকেই খবর আসছিল। সেই কারণেই বেঙ্গল এসটিএফ এর তরফে একটা টিম তৈরি করা হয়, যে টিম মূলত বর্ধমানে তারা ঘাঁটি গেড়ে ছিল এবং তার গতিবিধির ওপর নজর রাখছিল। এবং তারপরে গতকাল রাতে বর্ধমানে একটি হাউজিং থেকে তাকে আটক করা হয়, এবং তারপরে তাকে গ্রেপ্তার করা হয়েছে। যে হাউজিং থেকে তাকে আটক করা হয়েছে সেটাই সব থেকে বেঙ্গল এসটিএফ এর কাছে সব থেকে তাজ্জব বিষয়। তার কারণ সেই হাউজিং এ বর্ধমানের অনেক উচ্চবিত্ত মানুষ থাকেন, সেই হাউজিং এ তিনি কি করছিলেন, ফলত সেই জায়গায় দাঁড়িয়েই এখন বেঙ্গল এসটিএফ এর কাছে সেটা প্রশ্ন। এবং কতদিন ধরে হামিম সেখানে ছিল? দেখো, এখনো পর্যন্ত যেটা তদন্তকারী আধিকারিকরা জানাচ্ছেন যে গত কয়েকদিন ধরেই তার গতিবিধির ওপর নজর রাখা হচ্ছিল। ফলত মনে করা হচ্ছে যে তিনি প্রায় কয়েকদিন ধরেই তিনি সেখানে ছিলেন, এবং বর্ধমানের একটি নামকরা হাউজিং এ তিনি ছিলেন। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে বেঙ্গল এসটিএফ এখন লিঙ্ক খুঁজতে চাইছে যে এই হাউজিং এ, বর্ধমানের যে হাউজিং থেকে তাকে প্রথমে গতকাল রাতে ডিটেইন করা হয়, সেটাই বুঝতে চাইছে যে বেঙ্গল এসটিএফ এর তদন্তকারীরা কিভাবে সে হাউজিং পর্যন্ত পৌঁছে গেল এবং বর্ধমানে কোন কোন জায়গায় সে গেছে।
বর্ধমানে কি আলাদা করে কোনো নাশকতা তিনি চক্রান্ত করছিলেন, নাকি বর্ধমান থেকে বসে এই রাজ্যের কোথাও নাশকতা করার চক্রান্ত তিনি করছিলেন? এটাই মূলত বুঝতে চাইছে বেঙ্গল এসটিএফ, এবং সেই কারণেই বেঙ্গল এসটিএফ এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থারও তারাও সহযোগিতা নিতে চাইছে, কিন্তু আপাতত তাকে কলকাতায় নিয়ে যেহেতু বেঙ্গল এসটিএফ এর তরফে এবং রাজ্য সরকারের তরফে গোটাটাই খুব গোপনীয়তার সঙ্গে করা হচ্ছে, সেই জন্য তাকে সংরক্ষিত জায়গায় রাখা হবে। সংরক্ষিত জায়গায় রেখে তার মূলত তাকে জেরা করা হবে। আবারও কথা বলছি, শরদিন্দু সহকর্মী রয়েছেন সঙ্গে। শরদিন্দু, তোমার থেকে স্পষ্ট করতে চাইবো, এই যে বর্ধমানের যে আবাসন যেখান থেকে এই হামিমকে এসটিএফ জালে নিয়েছে, এখানে নাকি অনেক উচ্চবিত্তরা থাকেন, এর লোকেশন কেমন, কতদিন ধরে এই জঙ্গি এখানে ছিল? রামাঘাটের পাশে রেনেসা উপনগরী, এবং রেনেসা উপনগরী এখানেই উচ্চবিত্তদেরই মূলত বাস, এবং এই জায়গাটাই বেছে নেওয়া হয়েছিল। কারণ হচ্ছে যে এখানে যারা বাসিন্দা তারা সকলেই বাইরে থাকেন বা কাজ করেন, ব্যবসায়ী গোষ্ঠী, কারো বাড়ি নেওয়া আছে, ফলে একে অপরকে সেভাবে চেনে না। এই যে একে অপরকে না চেনার যে একটা জায়গা, এবং সেখানকার নিরাপত্তাও আঁটোসাঁটো নয় বলে বরাবরই অভিযোগ উঠেছে, এমন একটি জায়গাকেই, আবাসনকেই কিন্তু এই থাকার জন্য বেছে নেওয়া হয়েছিল। এখন কতদিন ধরে সে এখানে ছিল বা কতদিন ধরে সেখানে আর কার যাতায়াত ছিল, বর্ধমান থেকে কোন কোন নাশকতার কোথায় নাশকতার ছক তাদের ছিল, এই সব বিষয়গুলি কিন্তু এখন উঠে আসবে, এবং এই ব্যাপারে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে। যেহেতু এটা সত্যি গোপনীয় ব্যাপার, একটা গোপনীয়তার সঙ্গে করতে হচ্ছে, কারণ এর সঙ্গে জড়িত বাকিরা যাতে সতর্ক হয়ে পড়তে না পারে, তাই অত্যন্ত সতর্কতার সঙ্গেই এই কাজটি করা হয়েছে এসটিএফ এবং জেলা পুলিশের পক্ষ থেকে। ফলে এখন তাকে কোথায় রাখা হয়েছে বা কিভাবে কোথায় নিয়ে যাওয়া হবে, সম্পূর্ণ বিষয়টি এখন গোপনীয়তার মধ্যে রাখা হয়েছে। পাশাপাশি এই ঘটনার সঙ্গে আর কারা জড়িত রয়েছে। শরদিন্দু, এই যে এই বর্ধমানের কথা উঠছে, যেহেতু আমাদের স্মৃতিতে বারবার খাগড়াগড়ের নামটা ভেসে ওঠে 2014 সালের ঘটনা, এবং আমি দেখছি যে এই তুমি যে টাউনশিপের কথা বলছো যেখান থেকে হামিমকে ধরা হয়েছে, এই খাগড়াগড় থেকে রেনেসা টাউনশিপের ডিস্টেন্স মিনিট 16। সেখানে দাঁড়িয়ে এই যে এরা, মানে ধরো হামিম কি একা, না সঙ্গে আরো কেউ, এই আরো কারোর গতিবিধি সম্পর্কে কিছু জানা গিয়েছে? দেখো, একেবারেই তুমি যখন খাগড়াগড় প্রসঙ্গ তুললে, এই খাগড়াগড় থেকে বলা যায় যে কিছুটা দূরেই এই রেনেসা, এবং শুধু তাই নয়, আমরা দেখেছি যে খাগড়াগড়ের সময় বেশ কিছু জায়গা পাওয়া গিয়েছিল 1 কিলোমিটারের মধ্যে, তাদের কিন্তু বেশ কিছু ঠিকানা বা ডেরা পাওয়া গিয়েছিল। শরদিন্দু, আমি দেখছি রেনেসা টাউনশিপ থেকে এই খাগড়াগড়ের ডিস্টেন্স 4 কিলোমিটার, 4.5 কিলোমিটারও না, 4 কিলোমিটারের কিছু বেশি। একেবারেই তুমি যেমনটি বললে যে একেবারেই দেখো, খাগড়াগড়, বাজে প্রতাপপুর, বাবুরবাগ, এবং এই যে গোদা, এবং তার পাশে তুমি প্লিজ সঙ্গে থাকো এই মুহূর্তে। দীপাঞ্জন চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন, বিজেপি বিধায়ক এবং প্রাক্তন এনএসজি কমান্ডো। দীপাঞ্জন বাবু, স্বাগত জানাবো আপনাকে নিউজ 18 বাংলায়। বর্ধমান আবারও শিরোনামে, হামিম মন্ডল পাক জঙ্গি গ্রেফতার। এসটিএফ এর সাফল্য তো বটেই, কিন্তু আমরা বর্ধমান মানেই সেই স্মৃতিতে ভেসে ওঠে খাগড়াগড়ের কথা। এটা একটা বিচ্ছিন্ন ব্যাপার, কিন্তু যেটা আমি বারবার বলেছি যে সন্ত্রাসবাদ, জিহাদ কিন্তু নির্মূল হয়নি। 15 বছরে তৃণমূলের তত্ত্বাবধানে যেরকম ভাবে চাষবাস হয়েছে জিহাদিদের এবং ওভার দ্য গ্রাউন্ড সাপোর্টার, এইটা কি ওভার দ্য গ্রাউন্ড ওয়ার্কার্স, এদের যদি নির্মূল করতে না পারি, এরকম ঘটনা ঘটতেই থাকবে। এটা কিন্তু বলতেই হবে যে ভারতীয় সেনা এবং ইন্টেলিজেন্স যেরকম ভাবে যৌথভাবে কাশ্মীর ভ্যালি থেকে ওভার দ্য গ্রাউন্ড ওয়ার্কার্স OGW দের নির্মূল করেছে, কারণ এরাই সাপোর্ট যোগায়, গ্রাউন্ড সাপোর্ট। এই মন্ডলের মতো লোক আরো পাবেন, কিন্তু প্রশ্ন হচ্ছে একটা বিলাসবহুল অ্যাপার্টমেন্টে মন্ডল ভাড়া কি করে নিয়ে নিল? সেখানে পুলিশ ভেরিফিকেশন হয়েছে, সেখানকার লোকেরা জানে সম্পর্কে সমস্ত তথ্য, আর যদি তাই থাকে সে তথ্যগুলো সরবরাহ করেছে কারা? এরকম ভাবে যদি রুটটা ধরা যায়, তো ধরা পড়বে যে মন্ডল একটি ব্যক্তি, তার পেছনে অন্তত 10 জন লোক রয়েছে যারা ওকে শেল্টার দিতে সাহায্য করেছে, সেই লোকগুলোকে ধরতে হবে। তো আমি এটা নিয়ে খুব দুশ্চিন্তায় নেই, কিন্তু এটাও ঠিক আমরা জিহাদিদের আন্ডার এস্টিমেট করতে পারি না, সর্বাত্মক ভাবে অভিযানে নামতে হবে। ঠিক।
কথা বলছিলাম দীপাঞ্জন চক্রবর্তী বিজেপি বিধায়ক প্রাক্তন এনএসজি কমান্ডো আমাদের সঙ্গে ছিলেন। শরদিন্দু রয়েছেন সঙ্গে, আমি শরদিন্দুর সঙ্গে একটু কথা বলে নিই। শরদিন্দু, যে প্রশ্নটা দীপাঞ্জন বাবু তুললেন যে একটা ওই রকম অভিজাত আবাসন যেখানে উচ্চবিত্তরা রয়েছেন, সেখানে কি করে এরা থাকতে পারছে? তাদের পরিচয়পত্র দেখে, তাদের সমস্ত ওয়্যারঅ্যাবাউটস না জেনে কি করে এদেরকে মানে প্রবেশাধিকার দেওয়া হচ্ছে? দেখো, রেনেসা উপনগরী, সেখানে উচ্চবিত্ত বাসিন্দারা থাকেন এবং সেখানে যে জেহাদি বা জঙ্গি থাকবে এটা কারো ভাবনার মধ্যেই থাকবে না, এবং সেই কারণেই এই জায়গা বেছে নেওয়া হয়েছে। দ্বিতীয়ত তোমাদের বলি যে বারবার আমরা খবর করেছি রেনেসা উপনগরীর বাসিন্দারা তারা নিরাপত্তার অভাবের কথা বলেছেন। বারবার সেখানে চুরি হয়েছে, ডাকাতি হয়েছে, গুলি চলেছে, অর্থাৎ নিরাপত্তা যে সেখানে আঁটোসাঁটো নয় তার প্রমাণ কিন্তু বারবার মিলেছে। খাগড়াগড়ের ঘটনার সময় কি দেখা গিয়েছিল, বলা হয়েছিল যে বাড়ি বাড়ি যারা ভাড়াটে আসছে তাদের তথ্য সংগ্রহ করা হবে, কিন্তু খাগড়াগড়ের ঘটনা যতই দিন গড়িয়েছে ততই কিন্তু তা সে ব্যাপারে আবারও ঢিলেমি গাফিলতি দেখা দিয়েছে। কারা সেখানে ভাড়া নিচ্ছে বা সেই সব ব্যাপারে তথ্য সংগ্রহ কিন্তু বন্ধ হয়ে গেছে। ঠিক তেমনই ওই রেনেসা উপনগরীতে যারা ফ্ল্যাট নিলেন, বাড়ি নিলেন, তারা কাকে কাকে ভাড়া দিচ্ছেন সেই সংক্রান্ত তথ্য সংগ্রহ ক্ষেত্রে যে যথেষ্ট ঘাটতি রয়েছে, সেখান থেকে জেহাদি বা জঙ্গি ধরা পড়ার ঘটনা কিন্তু আরো একবার সেই বিষয়টাকেই তুলে ধরছে যে যথেষ্ট সেখানে নজরদারি বা এই নিরাপত্তার যথেষ্ট গাফিলতি রয়েছে, এবং সেই সুযোগকেই কাজে লাগিয়েছিল এই জঙ্গি। এখন সে কতদিন ধরে ছিল, কে তাকে বাড়ি ভাড়া দিয়েছে, কার মাধ্যমে সে বাড়ি ভাড়া নিয়েছিল, কত টাকায় বাড়ি ভাড়া নিয়েছিল, সেই বাড়িতে কারা কারা আসতো, এই সব বিষয় কিন্তু এসটিএফ এবং জেলা পুলিশ তারা কিন্তু খতিয়ে দেখছে। উপনগরীতে বাড়ি ভাড়া নেওয়ার প্রসেসটা কি? দেখো, বাড়ির মালিক তারা ভাড়া দিচ্ছে, এখন সেইটা রেনেসা উপনগরী কর্তৃপক্ষকে জানাতে হয় কিনা বা জানানো হয় কিনা সেই ব্যাপারে যথেষ্টই কিন্তু সন্দেহ রয়েছে। এই অভিযোগ কিন্তু বারে বারেই বাসিন্দারা বলেছিলেন যে বহিরাগতরা অনেক সময় চলে আসে, ফাঁকা ফ্ল্যাটে তারা থাকে, কয়েকদিন কাটিয়েও যায়, ফলে কারা আসছে, কি উদ্দেশ্যে আসছে, সেই সব তথ্যপঞ্জি রাখা বা সেই সব তথ্য রাখা, তাদের আধার কার্ড সংগ্রহ করা বা ভোটার কার্ড বা পরিচয়পত্র দেখা, এসব ব্যবস্থা নেই বললেই চলে, এবং সেই সুযোগই আমি আবারও তোমার সঙ্গে কথা বলবো। ভাবুন একবার, বর্ধমানের খাগড়াগড় থেকে মাত্র 4.2 কিলোমিটার দূরত্বেই রেনেসা উপনগরী, সেখানেই এই পাক জঙ্গি হামিম মন্ডল তার ডেরা বেঁধেছিল। বর্ধমান থেকে এবার তাকে গ্রেফতার করেছে বেঙ্গল এসটিএফ। কিন্তু কি উদ্দেশ্যে এই রেনেসা টাউনশিপে এই হামিম মন্ডল ছিল? এই হামিম মন্ডল একা না আরো অনেকে? ভৌগোলিক অবস্থান হিসেবে যদি আমরা দেখি তাহলে বিষয়টা অ্যালার্মিং। অবশ্যই এসটিএফ এর বড় সাফল্য, কিন্তু এই সাজ্জাদ ভাট গোষ্ঠীর জঙ্গি হামিম মন্ডল কি করছিল আপনাদের জানিয়ে রাখি। 2019-এর 14ই ফেব্রুয়ারি পুলওয়ামার ঘটনায় এই সাজ্জাদ ভাটেরই গাড়ি ব্যবহার করা হয়েছিল, এবং 2019-এর জুন মাসে এই সাজ্জাদ ভাট একটা এনকাউন্টারে মারা যায়। সেই সাজ্জাদ ভাট গোষ্ঠীর সঙ্গে কি কানেকশন হামিম মন্ডলের, অবশ্যই নজর থাকবে সেদিকে। কথা বলবো, রৌনক প্রতিনিধি রয়েছেন সঙ্গে। রৌনক, দেখা একেবারেই যাকে গ্রেফতার করা হয়েছে হামিম মন্ডল, তিনি কিন্তু সাজ্জাদ ভাট তার অত্যন্ত ঘনিষ্ঠ, এবং যেটা জানা যাচ্ছে এসটিএফ এর তরফ থেকে যে মোবাইল ফোন তার কাছ থেকে মিলেছে, সেখানে একাধিক জায়গায় এই সাজ্জাদ ভাটের সঙ্গে বা তার যারা সহযোগী রয়েছে জৈশ-ই মোহাম্মদের জঙ্গি সংগঠনে, তাদের সঙ্গে একাধিক যে তথ্য আদান প্রদান বা চ্যাট ইতিমধ্যে এসটিএফ বাজেয়াপ্ত করেছে। একটা বড় কোনো নাশরিকতার ছক কষছিল হামিম মন্ডল, এমনটাই কিন্তু এসটিএফ এর প্রাথমিক অনুমান। সেক্ষেত্রে যেটা জানা যাচ্ছে যে কলকাতাতেও কিন্তু তিনি এর আগে ঘাঁটি বেঁধেছিলেন, তারপরে বর্ধমানে গা ঢাকা দেওয়ার জন্য বা নিজের পরিচয় লুকিয়ে তিনি সেখানে বেশ কয়েক বছর ধরে ছিলেন কিনা এই বিষয়টি এসটিএফ এর তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। তাছাড়া জানিয়ে রাখবো, এর আগেও বর্ধমানের কাছে এরকম খারিজি মাদ্রাসায় কিছু এসটিএফ এর তরফ থেকে অভিযানও চালানো হয়েছিল, এবং সেখানে কিন্তু এই টেরর লিঙ্ক বিষয় কিন্তু বেশ কিছু তথ্য এসটিএফ এর হাতে এসেছিল। তারপরে এই সাজ্জাদ ভাট ঘনিষ্ঠ হামিম মন্ডল, যাকে গ্রেফতার করা হয়েছে,
যেটা জানা যাচ্ছে এর সঙ্গে এই জৈশ মোহাম্মদের যে আরও যারা রয়েছে সাজ্জাদ ভাট ঘনিষ্ঠ তাদের সঙ্গে একটা লিঙ্ক থাকতে পারে, কিন্তু কি উদ্দেশ্যে তিনি এখানে ছিলেন বা কোনো বড়সড় নাশকতার ছক ছিল কিনা গোটা বিষয়টি কিন্তু ইতিমধ্যে এসটিএফ এর তরফ থেকে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আজই তাকে কিন্তু আদালতে তুলে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করবে বেঙ্গল পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। রৌনক, আমি আবারও তোমার কাছে আসবো। এর আগেও আমরা দেখেছি এই বর্ধমান, মুর্শিদাবাদ বিভিন্ন জায়গায় রৌনক যে প্রসঙ্গটা তুললো, বিভিন্ন খারিজি মাদ্রাসায় হানা দেওয়া হয়েছে এবং আমরা দেখেছি যে ভৌগোলিক অবস্থানের কথা আপনাদের বলছিলাম, সেই ভৌগোলিক অবস্থানের কথা মাথায় রেখে এমন জায়গা বাছা হচ্ছে যেখানে মগজ ধোলাই করা যায় আশপাশের বিভিন্ন জেলায়। এই সাজ্জাদ ভাট গোষ্ঠীর জঙ্গি হামিম মণ্ডল, তার কি উদ্দেশ্য ছিল? সাজ্জাদ ভাট নিজে ছিল যে আপনার আমাদের জৈশ-ই মোহাম্মদের, মাফ করবেন, জৈশ-ই মোহাম্মদের সদস্য এই সাজ্জাদ ভাট। 2019-এর পুলওয়ামায় তার গাড়ি ব্যবহার হয়েছিল পুলওয়ামার হামলায় এই সাজ্জাদ ভাটের। তার মৃত্যু হয় 2019-এ জুন মাসে। সেই গোষ্ঠীর সদস্য এই হামিম মণ্ডল। আর কারা জড়িত? বেঙ্গল এসটিএফ এর বড় সাফল্য আমরা জানি, কিন্তু যে জায়গায় এই রেনেসা উপনগরী যেখান থেকে এই হামিম মণ্ডলকে জালে নিয়েছে এসটিএফ, সেখান থেকে খাগড়াগড়ের ডিস্টেন্স 4.5 কিলোমিটারও নয়, 4.2 কিলোমিটার। কি উদ্দেশ্য ছিল? অবশ্যই জিজ্ঞাসাবাদ করে আরো বড় কোনো ব্রেক থ্রু মিলবে। চলে যাব রৌনকের কাছে। রৌনক, এসটিএফ এর কাছে কি টিপ ছিল? এসটিএফ এর কাছে এই সম্পর্কিত কি তথ্য ছিল যে এই রেনেসা উপনগরীতে এই হামিম নাকি সঙ্গে আরো অনেকে? দেখো, তোমায় জানিয়ে রাখবে বর্ধমান দুর্গাপুর এই সংলগ্ন এলাকায় আগেও কিন্তু বেঙ্গল পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের তরফ থেকে একাধিক অভিযান করা হয়েছিল। কাকসা একজন কম্পিউটার সায়েন্সের যুবককে এই জঙ্গি সন্দেহ বা এই মডেলে যুক্ত রয়েছে বলে 2024 সালে অভিযান চালিয়ে এসটিএফ গ্রেফতার করে। সেক্ষেত্রে দাঁড়িয়ে সাজ্জাদ ভাটের সঙ্গে হামিম মণ্ডলের একটা যোগসূত্র পেয়েছে এসটিএফ। তার যে মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে সেখানে এই সাজ্জাদ ভটের যারা ঘনিষ্ঠ রয়েছে অর্থাৎ জৈশ-ই মোহাম্মদের বেশ কিছু সদস্য বা সেখানকার টেরর লিঙ্কের সঙ্গে ঘনিষ্ঠ যারা রয়েছে তাদের সঙ্গে কিন্তু একাধিক চ্যাট এসটিএফ এর হাতে এসেছে। সেক্ষেত্রে এই হামিম মণ্ডল সে এখানে রেকি করেছিল বা কোনো রকম নাশকতার ছক কষেছিল কিনা বা কোনো বড় পরিকল্পনা ছিল কিনা বা স্লিপার মডেল তাদের এখানে কাজ করছে কিনা, একাধিক অ্যাঙ্গেল রয়েছে। এই গোটা বিষয়কে কিন্তু ইতিমধ্যে খতিয়ে দেখার জন্য তাকে বেঙ্গল পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের তরফ থেকে জিজ্ঞাসাবাদ করা হবে। যেহেতু জৈশ-ই মোহাম্মদ সাজ্জাদ ভাটের নাম জড়িয়ে রয়েছে এবং এই জৈশ-ই মোহাম্মদ সংগঠনের মধ্যে বহু সক্রিয় সদস্য তাদের রয়েছে, সেই সদস্যদের সঙ্গে কিন্তু যে চ্যাট ডিটেলস, মোবাইল ফোন চ্যাট ডিটেলস, সেই রকম ডিটেলস কিন্তু ইতিমধ্যে পুলিশ যারা তদন্তকারী আধিকারিক তাদের হাতে এসেছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই হামিদ মণ্ডল কি কারণে এখানে ছিলেন, নাশকতার সব কিছু খুঁজছিলেন কিনা, এবং সব থেকে বড় বিষয় যেটা, যেহেতু তুমি জানো যে বর্ধমান, দুর্গাপুর এই এলাকাগুলোতে কিন্তু এর আগেও গত 2 বছর ধরে দেখা গেছে বেঙ্গল পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স একাধিক অভিযান করেছে। সে খারিজি মাদ্রাসা হোক কিংবা দুর্গাপুরে কাকসার সেই কম্পিউটার সায়েন্সের যুবক যাকে জঙ্গি সন্দেহ গ্রেপ্তার করা হয়েছিল, সেই জায়গায় দাঁড়িয়ে এদের কোনো স্লিপার সেল এখানে রয়েছে কিনা, এর পেছনে কি কারণ রয়েছে যে হামিম মণ্ডল রেনেসা হাউজিং এর মতো একটা জনবহুল এলাকায় একটি ফ্ল্যাটে তিনি থাকতেন, সেই জায়গায় দাঁড়িয়ে এর পেছনে কোনো স্পেসিফিক কোনো ইন্টেনশন রয়েছে কিনা বা নাশকতার ছক থাকলেও এর পেছনে আরও কেউ যুক্ত রয়েছে কিনা, গোটা বিষয়টি কিন্তু বেঙ্গল পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। অবশ্যই রওনক, তুমি নজর রাখো। আমাদের দর্শকদের জানাই যে সাজ্জাদ গোষ্ঠী, এই সাজ্জাদ গোষ্ঠীর একটা বড় ভূমিকা ছিল পুলওয়ামায়। সাজ্জাদ আহমেদ ভাট, তার গাড়িটা ব্যবহার করা হয়েছিল 2019-এর 14 ফেব্রুয়ারি পুলওয়ামার নাশকতার ঘটনায়। ওই ঘটনায় যে ইকো গাড়িটি ব্যবহার করা হয়েছিল সেটাই সাজ্জাদ ভাটের ছিল। জৈশ-ই মোহাম্মদের সক্রিয় সদস্য এই সাজ্জাদ ভাট। তারপর এই সাজ্জাদ ভাটের মৃত্যু হয় ওই একই বছরেই জুন মাসে। এই সাজ্জাদ ভাট গোষ্ঠীর হামিম মণ্ডল কি চলছিল? এই খারিজি মাদ্রাসাগুলোয় দেখেছি আমরা লাগাতার অভিযান চলেছে। এই খারিজি মাদ্রাসাগুলোয় নাশকতার পাঠ দেওয়া হয় এবং ভৌগোলিক অবস্থান হিসেবে এমন জায়গায় এরা চুজ করে যেখান থেকে পার্শ্ববর্তী জেলাগুলোয় এরা নিয়ন্ত্রণ করতে পারে, সেখানে মগজ ধোলাই করতে পারে। উদ্দেশ্য কি ছিল এই হামিম মণ্ডলের? এবং আপনারা ভেবে দেখুন, এই যে যেই টাউনশিপ থেকে গ্রেফতার করা হয়েছে, যেই টাউনশিপ থেকে এসটিএফ জালে তুলেছে এই হামিম মণ্ডলকে, সেই টাউনশিপ কিন্তু যে কেউ থাকতে পারে না। সেই টাউনশিপে উচ্চবিত্তরা থাকে। তাহলে সেখানে থাকার
অধিকার কি করে পাচ্ছে এই সাজ্জাদ গোষ্ঠীর হামিম মণ্ডল? অবশ্যই এই নিয়ে বড় প্রশ্ন উঠে যাচ্ছে। কথা বলবো, প্রতিনিধি সোমরাজ রয়েছেন সঙ্গে। সোমরাজ, যেহেতু জায়গাটা বর্ধমান, যেহেতু আমাদের এখনো স্মৃতিতে স্পষ্ট খাগড়াগড় বিস্ফোরণ, এবং এই যে উপনগরী থেকে পাওয়া গিয়েছে এই হামিম মণ্ডলকে, এই হামিম একাই কি থাকতো নাকি আরো অনেকে মিলে অন্য কোনো উদ্দেশ্য ছিল? কোনো নাশকতার ছক কি তাদের ছিল? এখনো পর্যন্ত কিছু জানা যাচ্ছে? তাদেরকেও খোঁজের প্রক্রিয়া শুরু করেছে বেঙ্গল এসটিএফ, এবং হামিম মণ্ডলকে জেরা করি আরো কয়েকজন, মোট 5 জন ছিল তেমনটাই এখনো পর্যন্ত সূত্র মারফত জানা যাচ্ছে। বেঙ্গল এসটিএফ সূত্রে হামিম মণ্ডলের দলে আরো 5 জন ছিল, অর্থাৎ তাকে নিয়ে মোট 5 জন ছিল। একজন ধরা পড়েছে, বাকি 4 জন তাদেরকেও তাদেরও বয়স কত, কি করতো, পড়াশোনা করতো? কারণ আমরা দেখেছি খুব উর্বর মস্তিষ্ককে ব্যবহার করা হয়, মগজ ধোলাই করা হয় তাদের। সোমরাজ, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। বেঙ্গল এসটিএফ এর বড় সাফল্য তো বটেই, আপনাদের জানিয়ে রাখি এসটিএফ এর জালে সাজ্জাদ ভাট গোষ্ঠীর জঙ্গি, বর্ধমান থেকে সাজ্জাদ ভাট গোষ্ঠীর জঙ্গিকে গ্রেফতার করেছে বেঙ্গল এসটিএফ। শরদিন্দুর সঙ্গেও যদি কানেক্ট করা যায়, রৌনক প্রতিনিধি রয়েছেন, আপাতত রৌনকের সঙ্গেই কথা বলি। রৌনক, এসটিএফ এর বড় সাফল্য তো বটেই, দেখো যা জানা যাচ্ছে যে হামিম মণ্ডলের সঙ্গে আরো 4, এদের বয়স কত, এরা কি করত, কি পরিচিতি দিয়ে তারা ওই উপনগরীতে থাকার পারমিশন পায়? তাকে একেবারে এই বিষয়টি কিন্তু এসটিএফের তরফ থেকে জানার চেষ্টা করা হয়েছে যে কিভাবে তারা এরকম একটি জায়গায় দীর্ঘদিন ধরে থাকছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের সঙ্গে কিন্তু মূল যে নাম উঠে আসছে হামিম মণ্ডল, তার সঙ্গে সাজ্জাদ ভাটের যে জঙ্গি সংগঠন বা জৈশ-ই মোহাম্মদের সঙ্গে যে টেরর লিঙ্ক, সেই লিঙ্ক কিন্তু ইতিমধ্যে পাওয়া গেছে। যে ফোন তার কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে, সেই ফোনের যে চ্যাট, সেই চ্যাটের মাধ্যমে কিন্তু বেশ কিছু এরকম ধরনের কথোপকথন বেঙ্গল পুলিশের স্পেশাল টাস্কফোর্স তারা তাদের কাছে পেয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে হামিম মণ্ডল কেন এখানে ছিলেন, কি নাশরিকতার ছক ছিল, এবং সব থেকে বড় বিষয় তোমাকে যেটা জানালাম যে দুর্গাপুর বলো কিংবা বর্ধমান, গত 2 বছর ধরে বেঙ্গল পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের তরফ থেকে কিন্তু এইখান থেকে বেশ কিছু জায়গায় জঙ্গি সন্দেহে বেশ কিছু যুবককে গ্রেফতার করা ছিল। দুর্গাপুরে কাকসায় একজন কম্পিউটার সায়েন্সের যুবককে গ্রেফতার করা হয়েছিল, অন্যদিকে আনসারুল্লাহ বাংলা টিমেরও বেশ কয়েকজন জঙ্গি সন্দেহে গ্রেফতার করা হয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে এই সাজ্জাদ ভাট ঘনিষ্ঠ হামিম মণ্ডলের গ্রেফতারি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এই জায়গায় দাঁড়িয়ে তার কোনো নাশরিকতার ছক ছিল কিনা, বা সবথেকে বড় বিষয় তাদের কোনো স্লিপার সেল এখানে রয়েছিল কিনা, যা তারা কোনো প্ল্যান করছিল, কোনো নাশরিকতার ছক আটছিল, সেই ছকই হয়তো বানচাল করলে এসটিএফ। একেবারে গোপন সূত্রে খবর পেয়ে এই বর্ধমানের রেনেসা হাউজিং এর কাছ থেকেই কিন্তু এই হামিম মণ্ডলকে গ্রেফতার করা হয়, এবং ইতিমধ্যে তদন্তকারী আধিকারিকদের তরফ থেকে তাকে আদালতে পেশ করা হবে, এবং নিজেদের হেফাজতে নিয়ে তারা জানার চেষ্টা করবে। আমরা কিছুক্ষণ আগেই কথা বলেছিলাম প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তীর সঙ্গে, কি বললেন তিনি শুনবো। সন্ত্রাসবাদ জিহাদ কিন্তু নির্মূল হয়নি। 15 বছরে তৃণমূলের তত্ত্বাবধানে যেরকম ভাবে চাষবাস হয়েছে জিহাদিদের ওভার দ্য গ্রাউন্ড সাপোর্টার, এইটা কি ওভার দ্য গ্রাউন্ড ওয়ার্কার, এদের যদি নির্মূল করতে না পারি এরকম ঘটনা ঘটতেই থাকবে। ভারতীয় সেনা এবং ইন্টেলিজেন্স যেরকম ভাবে যৌথভাবে কাশ্মীর ভ্যালি থেকে এই ওভার দ্য গ্রাউন্ড ওয়ার্কার OGW দের নির্মূল করেছে, কারণ এরাই সাপোর্ট যোগায়। কিন্তু প্রশ্ন হচ্ছে একটা বিলাসবহুল অ্যাপার্টমেন্টে মন্ডল ভাড়া কি করে নিয়ে নিল? সেখানে পুলিশ ভেরিফিকেশন হয়েছে, সেখানকার লোকেরা জানে সম্পর্কে সমস্ত তথ্য, আর যদি তাই থাকে সে তথ্যগুলো সরবরাহ করেছে কারা। এরকম ভাবে যদি রূপটা ধরা যায় তো ধরা পড়বে যে মন্ডল একটি ব্যক্তি, তার পেছনে অন্তত 10 জন লোক রয়েছে যারা ওকে শেল্টার দিতে সাহায্য করেছে, সেই লোকগুলোকে ধরতে হবে।